শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাওন দত্ত। দেশে হাম ও উপসর্গে 24 ঘন্টায় প্রাণ গেল আরও 12 জনের। নতুন রোগী ভর্তি হয়েছেন 1303 জন। প্রাদুর্ভাব শুরু থেকে এ পর্যন্ত সিলেটে প্রাণ গেছে 32 জনের। গত 24 ঘন্টায় উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 64 জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা 311। ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে প্রাণ গেছে এক শিশুর। গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 23 জন। এছাড়া অন্যান্য বিভাগের হাসপাতালে উপসর্গ নিয়ে রোগী ভর্তি বাড়ছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে মেঝে ও বারান্দায় রেখেই চলছে চিকিৎসা। এতে একদিকে যেমন বাড়ছে সংক্রমণের ঝুঁকি, অন্যদিকে বাড়ছে রোগীদের ভোগান্তিও। এ পর্যায়ে হাম পরিস্থিতির খবর জেনে নেব। বরিশাল থেকে যুক্ত হচ্ছেন কাউসার হোসেন। কাউসার, হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে রোগীর বেশ চাপ রয়েছে, যেমনটি আপনি বলছিলেন আগের ঘন্টায়। চিকিৎসকদের বক্তব্য কি এই বিষয়ে এবং রোগীরা ঠিকমতো চিকিৎসা পাচ্ছে কি? রোগীদের ঠিকমতো চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে আসলে কিছুটা অভিযোগ রয়েছে, কারণ হাসপাতালের যে ধারণ ক্ষমতা বা যে কয়টি হাম রোগীদের জন্য যে 4টি আইসোলেশন কক্ষ খোলা হয়েছিল, সেখানে যে বেড রয়েছে সেই বেডের তুলনায় রোগীর সংখ্যা কয়েক গুণ বেশি। সেক্ষেত্রে আসলে চিকিৎসা পেতে কিছুটা বিঘ্ন হচ্ছে। তবে এখানে যারা রোগীরা রয়েছে তারা গুরুতর তেমন কোনো অভিযোগ করেননি। তবে তাদের যে গুরুতর অভিযোগ রয়েছে সেটি হলো যে তাদের শয্যা সংকট রয়েছে। এক একটি সিটে 4-5 জন করে চিকিৎসা নিতে হচ্ছে, আবার মেঝেতেও চিকিৎসা নিতে হচ্ছে। এবং আজ শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। এবং এ পর্যন্ত বরিশাল বিভাগে মোট 34 জন শিশুর মৃত্যু হলো হামে আক্রান্ত এবং হামের উপসর্গ নিয়ে। এবং চিকিৎসকরা বারবার একটি কথা বলছেন, তারা দুটি বিষয়ের উপরেই কিন্তু জোর দিচ্ছেন। একটি হলো হামের যারা যে শিশুরা টিকা পায়নি সেই শিশুদের টিকার আওতায় আনতে হবে, তাদেরকে টিকা দিতে হবে সময় মতো, এবং বাড়িতে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। পুষ্টিকর খাবার না খাওয়ানোর কারণেই কিন্তু অনেক শিশু দুর্বল হয়ে পড়ছেন এবং দ্রুত সময়ের মধ্যে হামে আক্রান্ত হচ্ছেন, বা একবার সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরে গিয়ে দ্বিতীয়বার আবার তারা আক্রান্ত হচ্ছেন। এর জন্য কিন্তু বারবার চিকিৎসকরা পুষ্টিকর খাবারের উপরে জোর দিয়েছেন। এবং আরেকটি বিষয় তারা বলেছেন, অনেক অভিভাবক আছেন যে হামের লক্ষণ দেখা দিলেই বাড়িতে তাদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে, কিন্তু সকল শিশুর জন্য আসলে এ ক্যাপসুল প্রয়োজন নেই বলে যারা শিশু বিশেষজ্ঞ রয়েছেন তারা জানিয়েছেন। তারা বলছেন পরীক্ষা শেষেই আসলে চিকিৎসকদের পরামর্শেই এই ক্যাপসুল খাওয়াতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে যারা শিশুরা রয়েছে তাদেরকে চিকিৎসার আওতায় আনতে হবে। এবং শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 4টি আইসোলেশন কক্ষ রয়েছে এবং গেল 1 সপ্তাহ বা 2 সপ্তাহে আমরা যে রোগীদের চাপ দেখেছি সে তুলনায় আজকে কিছুটা চাপ কম। তবুও কিন্তু তারা 46 জন রোগী ভর্তি হয়েছে গেল 24 ঘন্টায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এবং যারা হাসপাতাল পরিচালক বলছেন তারা চেষ্টা করছেন এই প্রাদুর্ভাব কাটিয়ে ওঠার, এবং স্বাস্থ্য বিভাগ এবং স্বাস্থ্য সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আশা প্রকাশ করেছেন খুব দ্রুত সময়ের মধ্যে এই প্রাদুর্ভাব কেটে যাবে। এবং কয়েকদিন আগেই কিন্তু স্বাস্থ্যমন্ত্রী বরিশালের যে স্বাস্থ্যকেন্দ্রগুলো রয়েছে, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, সেটি তিনি ভিজিট করেছেন এবং তিনি বলেছেন যে টিকাদানের 4 মাসের মধ্যে কিন্তু শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হয়। শাওন, কাউসার, অনেক ধন্যবাদ আপনাকে। হামে আক্রান্তদের অনেকেই এখন আক্রান্ত হচ্ছে নিউমোনিয়ায়। টিকা না দেয়ায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে নিউমোনিয়ায়। চিকিৎসকরা বলছেন পরিস্থিতি উদ্বেগজনক। আক্রান্তদের বেশিরভাগই ঢাকার বাইরের। বিকেলে মহাখালীর ডিএনসিসি কোভিড-19 হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী জানান, হামের চিকিৎসায় সরকারের কোনো গাফিলতি নেই। একটা স্বস্তির নিঃশ্বাসের জন্য আপ্রাণ চেষ্টা। নেবুলাইজড করে বাবা মা চেষ্টা করছেন প্রাণের সন্তানের জন্য স্বস্তির প্রশ্বাসের ব্যবস্থা করবার। রাজধানীর মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালে এখনও রোগী ভর্তির চাপ অব্যাহত। 450-র ওপর রোগী ভর্তি এই হাসপাতালে। আক্রান্তদের স্বজনরা জানান, জ্বর নিয়ে শিশু ভর্তি হলেও পরবর্তীতে আক্রান্ত হচ্ছে নিউমোনিয়ায়। শ্বাসকষ্ট আর নিউমোনিয়া, দুইটা একবারে আক্রান্ত হয়েছে। এখন একটু উন্নত দিকে আসছিল, এখন আবার যে কালকে একটা রিপোর্ট আনছি, বুক এক্সরে করছে, এখন আবার নিউমোনিয়া ধরা পড়ছে। নিউমোনিয়া এখনো বলে নাই, বলছে নিউমোনিয়ার ভাব আছে, নেবুলাইজার করতে বলছে, 5 টাইম করতে বলছে 2টা।
ঢাকা এবং আশপাশের অঞ্চলসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকেই হামে আক্রান্ত রোগীর সংখ্যা কেবলই বাড়ছে। এছাড়া অন্যান্য হাসপাতালে চিকিৎসা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে বলেও জানান অনেকেই। শ্বাসকষ্ট আছে, আপনার এক্সরে দেশে, রক্ত পরীক্ষা দেশে, এগুলো টেস্ট করাইছে। জ্বর, ঠান্ডা, কাশি, চোখ ফুলে গেছে, মুখে ঘা হয়েছে। বাসে কান্না করলে কোনো শব্দ নাই, ও যদি কান্না করে কোনো শব্দ আমি এখন শব্দ শুনতে পাচ্ছি না, যদি ও কান্না করে আমি শব্দ শুনতে পাইতেছি না। শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্করাও আক্রান্ত হচ্ছে হামে। চিকিৎসকরা বলছেন, প্রাপ্তবয়স্কদের মধ্যে যারা আক্রান্ত হচ্ছে তাদের বয়স 30 থেকে 40। ট্রিটমেন্ট চলছে, মানে পরিস্থিতি অতটা ভালো দেখতেছি না। অনেক সময় ভালো লাগে, আবার অনেক সময় খারাপ লাগে। হাম ভাইরাসের আর কি ধরা খাইছে, রোগটা ধরা খাইছে। এদিকে চিকিৎসকরাও বলছেন, হামের অন্যতম জটিলতা নিউমোনিয়া। পরিস্থিতি উদ্বেগজনক, নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে। মিজেলসের জটিলতায় আক্রান্ত রোগীদেরকেই ভর্তি করি। এই কারণে যারা নিউমোনিয়া বা ডায়রিয়া এসব জটিলতা যাদের আছে তারাই প্রধানত হাসপাতালে ভর্তি। এই কারণে আসলে নিউমোনিয়ার সংখ্যাটা আমরা বেশি পাচ্ছি, মানে আসলে জটিলতার মধ্যে নিউমোনিয়ার সংখ্যাটাই সবচেয়ে বেশি। বিকেলে হাসপাতালটি পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। জানান, হামের চিকিৎসায় সরকারের কোনো গাফিলতি নেই। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এমন কোনো চিকিৎসা নেই যেটা হাম রোগীদের দেয়া হচ্ছে না বলেও জানান তিনি। যে হামের চেয়ে বেশি এখন নিউমোনিয়া চলছে। এই নিউমোনিয়াটা কিন্তু করোনার আগেও দেখা দিয়েছিল। নিউমোনিয়াটা তো পুষ্টির অভাব একটা কারণ। এখানে নিউমোনিয়া রোগী আছে, এদেরকে যদি বেশি ঠান্ডা দেওয়া হয় তাহলে ব্রঙ্কিয়াল এফেক্টটা আরও বেশি খারাপ হয়ে যাবে। একটা মানে মিজেলসের ভ্যাকসিন রেখে যায় নাই, শূন্য হাতে যাত্রা করেছি মাননীয় প্রধানমন্ত্রীকে সাথে নিয়ে ওনার নির্দেশ মতো, এবং আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা জায়গায় ভেন্টিলেটর দিতে সক্ষম হয়েছি। আগামী মঙ্গলবার দিন সিএমএস দিতে 12:30টার সময় আমরা আরও 10টা আইসিইউ ইউনিট খুলতেছি, মানে 10টা ডিস্ট্রিক্টে। মন্ত্রী জানান, শিশুদের ও মায়েদের পুষ্টির অভাব রয়েছে। বেশিরভাগ শিশুর জন্ম সিজারের মাধ্যমে হওয়ায় মায়েরাও ঠিকভাবে বুকের দুধ খাওয়াতে পারছে না বলেও জানান তিনি। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘ 22 বছর পর চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 16 মের এই সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে এখন উৎসবের আমেজ। খাল পুনঃখনন, ফ্যামিলি কার্ড বিতরণ ও সাংগঠনিক সভা সহ দিনভর নানা কর্মসূচিতে অংশ নেবেন তিনি। প্রিয় নেতাকে বরণ করতে এবং এই জেলার উন্নয়নে একগুচ্ছ দাবি নিয়ে অধীর আগ্রহে অপেক্ষায় চাঁদপুরবাসী। চাঁদপুরের প্রবেশদ্বার থেকে শুরু করে অলিগলি সবখানেই এখন সাজ রব। উপলক্ষ দীর্ঘ 2 দশক পর প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফর। চাঁদপুর ইলিশের বাড়ি হিসেবে পরিচিত হলেও সাধারণ মানুষের আক্ষেপ দীর্ঘদিনেও হয়নি কাঙ্ক্ষিত উন্নয়ন। তাই এবার প্রধানমন্ত্রীর কাছে চাঁদপুরবাসীর প্রত্যাশা অনেক। চাঁদপুরে একটা যদি ইপিজেড তৈরি করে দেয় তাহলে চাঁদপুরে যে লক্ষ লক্ষ বেকার সংখ্যা, সে বেকার সংখ্যাটা দূর হবে। তারেক রহমানের কাছে অনুরোধ জানাবো এবং আমাদের দাবি যে চাঁদপুরে একটা পর্যটন এরিয়া গড়ে তোলার জন্য খান খনন করলে আমরা কৃষি যারা আছি তারা উন্নত হমু, কারণ পানি দিতে পারমু, ঠিকমতো ফসল উঠাইতে পারমু। সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী শাহরাস্তি উপজেলার ঘোরদোখাল এবং সদর উপজেলার বিশ্বখাল পুনঃখননের কাজ উদ্বোধন করবেন। তবে সফরের অন্যতম প্রধান আকর্ষণ চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি। এর মাধ্যমে দেশের 22 জেলায় একযোগে এই কার্যক্রম উদ্বোধন ঘোষণা করবেন তিনি। সফর ঘিরে উচ্ছ্বসিত তৃণমূলের নেতাকর্মীরা। তারা বলছেন, এই সফরে চাঁদপুরবাসীর জন্য উন্নয়নের বার্তা দিয়ে যাবেন সরকার প্রধান। ফেসিবাদের আমলে বাংলা চাঁদপুরে কোনো রকমের উন্নয়ন হয় নাই, শুধু চাঁদপুর সদর না, চাঁদপুর জেলাতে। প্রধানমন্ত্রীর এই আগমন উপলক্ষে উনি চাঁদপুরের জনগণের জন্য কিছু বার্তা দিয়ে যাবেন, যে বার্তার মাধ্যমে চাঁদপুরের জনগণ দেখবে যে দৃশ্যমান কিছু উন্নয়ন এখানে হবে। প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। চাঁদপুরে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছেন, মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, সেই সাথে আমরা আমাদের প্রোটোকল বিষয়ক যে সমস্ত প্রস্তুতি আছে, নিরাপত্তা সংক্রান্ত যেসব বিষয় আছে সেসব বিষয়ে আমরা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি। সরকারি কর্মসূচির পাশাপাশি চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায়ও যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তাপস সরকার, যমুনা নিউজ।
জামায়াত ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবে তা আগে কেউ মনে করত না, এখন অনেকে এটা মনে করে। তাই তীক্ষ্ণ দৃষ্টিতে জামায়াতের ভুল ত্রুটি দেখা হচ্ছে, এমনটাই বলেছেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রংপুর মডেল কলেজ মিলনায়তনে রংপুর দিনাজপুর অঞ্চলের আমির সম্মেলনে অংশ নেন তিনি। এ সময় নেতাকর্মীদের আচার আচরণ ও লেনদেনে আগের চেয়ে বেশি সতর্ক থাকার নির্দেশ দেন। এর আগে তিনি একদিনের সফরে সকাল 9টায় রংপুর পৌঁছান। সার্কিট হাউসে তাকে গারুডা বর্ণার দেয় মহানগর পুলিশ। জুমার নামাজ শেষে বিকেলে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুধী সমাবেশে অংশ নেবেন জামায়াত আমির। আমাদের লেনদেন আচার আচরণ আগের চেয়ে অনেক সতর্ক হতে হবে। মনে রাখবেন, এর আগে কখনো আপনারা ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবেন এটা কেউ মনে করতো না। মনে করতো একটা ইফেক্টিভ দল হিসেবে এরা বেঁচে থাকবে এতটুকু। এখন অনেকে মনে করে আপনারা হবেন ক্ষমতার প্রতিদ্বন্দ্বী। কাজেই আপনাদের প্রত্যেককে সার্চ লাইট দিয়ে দেখা হবে। আপনাদের শরীরের একটা লুমকুপও ওই লাইটের বাইরে থাকবে না। গণভোট নিয়ে বিএনপির বর্তমান অবস্থান আগে প্রকাশ পেলে রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন হতো বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। উপদেষ্টা ফরিদা আক্তার বললেন, ভোটের আগে সকলের সম্মতি নিয়ে আয়োজন করা হয়েছিল গণভোট। আর আলী ইমাম মজুমদারের মতে সংস্কারের দাবি থেকে সরে আসা ঠিক না। 1.5 বছরের বিভিন্ন দাবি আদায়ের আন্দোলনে রাজনৈতিক ইন্ধন ছিল বলেও মনে করেন এই উপদেষ্টারা। তাদের সঙ্গে কথা বলেছেন সহকর্মী রাসেল আহমেদ। ভিন্ন এক পরিস্থিতিতে 2024 সালে দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বিভিন্ন পেশা ও ছাত্র প্রতিনিধির সমন্বয়ে গড়া পরিষদ দায়িত্ব পালন করে 19 মাস। পরে তারা গেছেন নিজ নিজ পেশা বা লেখালেখিতে। প্রায় সবাই দেশে আছেন নিজ বাসা বা পুরনো কর্মস্থলে। জুলাই অভ্যুত্থানের পর নির্বাচন, বিচার ও সংস্কারের দাবি ছিল ছাত্র জনতার। ওই দায়িত্ব কতটা পালন করতে পেরেছে অন্তর্বর্তী সরকার? সাবেক 3 উপদেষ্টার মতে শুরু থেকেই দাবি আদায়ের আন্দোলনের নামে চাপে রাখা হয় অন্তর্বর্তী সরকারকে। জামাতও বলছে আপনারা দিয়ে দেন, অ্যাটলিস্ট রোজার পরে দিয়ে দেন, কিন্তু বিএনপি তো বলছে ডিসেম্বরে দিয়ে দেন স্ট্রংলি, এবং তারা বলছে আমরা আন্দোলন করব। এবং আমরা টের পাচ্ছিলাম যে ওরা প্রেশার ক্রিয়েট করবে এবং নানা রকম অস্থিরতা দেখছেন। ওইটা যে ডেইলি রেট একটা আন্দোলন হতো, আমরা তো প্রায় 5,000 থেকে 600 আন্দোলন দেখেছি। এবং আমরা তখন টের পেয়েছি যে এটার পেছনে ডেফিনেটলি প্রেশার গ্রুপ আছে। অনেক সময় আমরা সচিবালয়ে দেখতাম যে আমরা 5টা বেজে গেছে, বেরোতে পারছি না কারণ নিচে আন্দোলন হচ্ছে। এখন সবার আন্দোলন কি মিটমাট হয়ে গেছে? তো ওইটা যে একটা চাপে রেখেছে অন্তর্বর্তী সরকারকে। আমরা 25-এরও মাঝামাঝি সময় এসে যে খুব আরামে কাজ করতে পেরেছে তা কিন্তু না। তো সেই অর্থে আমাদের কাজ করার সময়টাও খুব বেশি ছিল না। গভর্নেন্স ভেঙে পড়েছিল, সচিবদের বেশ কিছু পালিয়ে বেড়াচ্ছিল, কিছু পালিয়েও গেছে দেশ থেকে। ঠিক তেমনভাবে আপনার বাংলাদেশ ব্যাংকে গভর্নর পালিয়ে গেছিল। তো গোটা স্ট্রাকচারটাকে দাঁড় করে এটা ইয়ে করাটা খুব সোজা জিনিস ছিল না। ভুলভ্রান্তিও ছিল, সমস্ত কিছু ছিল। তার মধ্যে দিয়ে কিন্তু আমরা চেষ্টা করেছি, যতটা সম্ভব ডেলিভার করেছি। জুলাই সনদ হলেও এখনও গণভোট নিয়ে বিপরীত অবস্থানে সরকার ও বিরোধী দল। সংস্কারের নামে নির্বাচন ঠেকানোর শঙ্কা করেছিলেন বলে সংসদে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে কি আরও দীর্ঘ সময় থাকতে চেয়েছিল অন্তর্বর্তী সরকার? নির্বাচন না দেওয়ার কোনো সুযোগ ছিল না এবং কোনো পরিকল্পনাও ছিল না। এখানে কেন যে ওনারা এখন এটাকে অজুহাত হিসেবে, আমি বলবো যে এটাকে অজুহাত হিসেবে নিচ্ছেন, প্রতিশ্রুতি ভাঙছেন কেন, এটা আপনাদের কাছে উত্তর দিতে হবে না? এই কথাটা তো খুব দায়িত্বশীল গণমুখী কথা হতে পারে না। আমার ধারণা যতটুকু সম্ভব তারা ঐক্যমত্যে পৌঁছাতে চেষ্টা করবে এবং তারা কোথাও না কোথাও একটা জায়গাতে পৌঁছাতে পারবে আর কি। গণভোটটা যে হয়েছে, যে জুলাই সনদ যেটাকে বলা হয়, সেই জুলাই সনদের মধ্যেও কিন্তু তাদের কতগুলি ক্ষেত্রে তাদের ভিন্ন মত ছিল। আমরা যদি টের পেতাম বা ছাত্র যদি টের পেত যে এটা সনদ হবে টবে না, যে প্রায় দিনের পর মিটিং করলো, এগুলো সব লোক এখানেও মিটিং যদি মনে করতো তখন তো সিনারিও অন্যরকম হতো। বিদায়ের 2 দিন আগে মার্কিন বাণিজ্য চুক্তি প্রসঙ্গে ফরিদা আক্তার বলেন, এটি হওয়ারই ছিল। চুক্তির সময় নির্ধারণেও হাত ছিল না সরকারের। উচ্চ ট্যারিফ থেকে বাংলাদেশের রপ্তানি বাঁচাতে ওই সিদ্ধান্ত নিয়েছিল ইউনূস সরকার। অন্য সব কিছু বাতিল করলো, আপনার এই চুক্তিটা তো বাতিল করছে না। বিরোধী দলও বলছে বাস্তবতার নিরিখে এটাকে দেখতে হবে। কিসের বাস্তবতা? প্রেক্ষাপট বদল হওয়ায় রাজনৈতিক সরকার চুক্তি বাতিল করতে পারে বলে মন্তব্য করেন সাবেক উপদেষ্টা। অনেকে বলতে আপনারা 5 বছর থাকেন না। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।
বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের খবর, হোয়াইট ওয়াশ করা আর সিরিজ বাঁচানো এমন ভিন্ন লক্ষ্য নিয়ে দ্বিতীয় ম্যাচে কাল সিলেটে আবারও মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি শুরু হবে শনিবার সকাল 10টায়। তবে এই ম্যাচে বাগড়া দেবে বৃষ্টি বলছে আবহাওয়ার পূর্বাভাস। ম্যাচের আগের দিন বৃষ্টির বাধায় অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দল। তবে দল আছে ফুরফুরে মেজাজে। ঢাকা টেস্ট জিতে সিরিজে 1-0 এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে বাংলাদেশ উইনিং কম্বিনেশনে পরিবর্তন আনতে বাধ্য। ইনজুরির কারণে একাদশ থেকে ছিটকে গেছে ওপেনার সাদমান ইসলাম। তার জায়গা নেবেন তানজিদ তামিম। আরেক ওপেনার মাহমুদুল জয়ও জায়গা হারাতে পারেন ফর্মহীনতায়। সেই সাথে ওয়ার্কলোড কমাতে পেস বিভাগেও আসতে পারে পরিবর্তন। এদিকে পাকিস্তান একাদশেও আসবে পরিবর্তন। বাবর আজম ফিরবেন একাদশে। বোলিং ডিপার্টমেন্টেও আসবে বদল। আমি যখন গ্যাপ দিচ্ছিলাম হয়তো আমার কাছে ব্যাটসম্যান ছিল, বাট 20 উইকেট নেওয়ার মতো এরকম 4 জন বোলার ছিল না। আমার কাছে হয়তো 1-2 জন ছিল, তো আমার জন্য ডিফিকাল্ট হয়ে যেত। বাট আমার পরেও যারা করেছেন এটা হতো। বাট এখন আমি একটা জিনিস বলতে পারি যে আমাদের ব্যালেন্সড এবং আমাদের ভ্যারাইটিটা অনেক, যেটা কিনা যে কোনো একটা টেস্ট টিমকে আপনি যে কোনো কন্ডিশনে, সেটা স্পিন হোক, পেস হোক, স্পোর্টিং হোক, তো সেখানে রেজাল্ট বের করতে আপনার সুবিধা করে দেবে। জাস্ট আমাদেরকে এক্সিকিউট করতে হবে পার্টিকুলার ওই 5টা দিন। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের অবস্থান অভিন্ন। প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিতীয় দফা বৈঠক শেষে কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আরও জানান, দুদেশের মধ্যে অসাধারণ কিছু বাণিজ্যিক চুক্তি হয়েছে যাতে লাভজনক হবে উভয় পক্ষ। এদিকে স্বাগতিক দেশের রাষ্ট্রপ্রধানের দাবি অনন্য উচ্চতায় পৌঁছেছে দ্বিপাক্ষিক সম্পর্ক। মধ্যাহ্নভোজ শেষে এরই মধ্যে দেশের পথে রওনা হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ও তার প্রতিনিধি দল। সকালে চীনের ঐতিহ্যবাহী ঝংনান হাই পৌঁছায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়িবহর। দ্বিতীয় দফার বৈঠকে অংশ নেন দুদেশের সীমিত সংখ্যক প্রতিনিধি। রুদ্ধদ্বার আলোচনায় সাংবাদিকদের প্রবেশও সীমিত করা হয়। চা চক্রের মাধ্যমে শুরু হয় আলোচনা। এদিন ট্রাম্প ও জিনপিং এর 1-to-1 বৈঠক হয়। মার্কিন প্রেসিডেন্ট প্রশংসায় ভাসান শিকে। বিস্তারিত না জানালেও ট্রাম্পের দাবি উভয় পক্ষের মধ্যে অসাধারণ কিছু বাণিজ্যিক চুক্তি হয়েছে। অসাধারণ এই সফরে ভালো কিছু হয়েছে। বেশ কিছু বাণিজ্যিক চুক্তি হয়েছে যা উভয় দেশের জন্যই চমৎকার। শির ব্যক্তিত্বকে অত্যন্ত শ্রদ্ধা করি। পরস্পরকে এক যুগ ধরে চিনি। নিঃসন্দেহে এটা দীর্ঘ সময়। আমরা এমন অনেক সমস্যার সমাধান করেছি যা অন্যরা পারত না। আমাদের সম্পর্ক খুবই দৃঢ়। ইরান ইস্যুতেও ফলপ্রসূ আলোচনা হয়েছে জানান ট্রাম্প। তার দাবি, যুদ্ধ বন্ধের বিষয়ে চীন ও যুক্তরাষ্ট্রের অবস্থান প্রায় অভিন্ন। ইরান নিয়েও আলোচনা হয়েছে। কিভাবে যুদ্ধের অবসান ঘটানো যায় সে ব্যাপারে দুদেশের অবস্থান প্রায় একই। চায় না তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকুক। হরমুজ প্রণালীও খোলা রাখতে চায়। ট্রাম্পের সফরকে যুগান্তকারী আখ্যা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট। বলেছেন উপহার হিসেবে চীনা গোলাপের বীজ পাঠাবেন যুক্তরাষ্ট্রে। ট্রাম্পের সফরটি ঐতিহাসিক ও যুগান্তকারী। একটি নতুন দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থাৎ কৌশলগত স্থিতিশীলতার একটি গঠনমূলক সম্পর্ক স্থাপন করা হয়েছে। একে মাইলফলক সফর বলা যেতে পারে। আলোচনা শেষ হয় মধ্যাহ্নভোজের মাধ্যমে। এর আগে ট্রাম্পকে ঝংনান হাই ঘুরে দেখান শি। বহুল আলোচিত সফর শেষে এখন বাড়ির পথে মার্কিন প্রেসিডেন্ট। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ঈদুল আজহার সামনে রেখে দেশের বিভিন্ন জেলার স্থায়ী অস্থায়ী হাটগুলোতে গবাদি পশুর যোগান বেড়েছে। সাপ্তাহিক ছুটির দিনে ভিড় জমান ব্যাপারী ও ক্রেতারা। তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অধিকাংশ স্থানে প্রতারণা এড়ানো এবং জাল নোট শনাক্তে তৎপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পশুর যে কোনো সমস্যা সমাধানে এবং জরুরি স্বাস্থ্য সেবায় প্রস্তুত একাধিক মেডিকেল টিমও। নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া পশুর হাট। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে গরু মহিষ সহ বিভিন্ন গবাদি পশু নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। ঈদের বেশ কিছুদিন বাকি থাকলেও দূর দূরান্ত থেকে ক্রেতারা আসছেন, কিনছেন পছন্দের পশু। উত্তরাঞ্চলের বৃহত্তম এই পশুর হাটটি জমে ওঠে প্রতি সপ্তাহের শুক্রবার। সকাল থেকে রাত অবধি চলে জমজমাট বেচাকেনা। চাহিদা কম থাকায় এবার হাটে বড় গরুর সরবরাহ কম। মাঝারি আকারের দেশি গরু পাওয়া যাচ্ছে 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে। দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আমদানি হয়ে গেছে বেশি, কাস্টমার কম, গ্রামে দাম ছাড়ছে না। কেনা বেচা উভয় পক্ষে ভালোই কেনা বেচা হচ্ছে আর কি। আমাদের হাট ব্যবস্থাপনা আমাদের ইজারদারের পক্ষ থেকে যথেষ্ট নেওয়া হয়েছে। নিরাপত্তা পাশাপাশি
প্রশাসনের লোকজন দিয়েও পাহারা দেওয়ার ব্যবস্থা করতেছি। লালমনিরহাটের চাপার হাটে উঠেছে কোরবানির বিভিন্ন পশু। দাম নিয়ে সন্তুষ্ট ক্রেতা বিক্রেতা। প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে জেলার 23টি হাটের জন্য 15টি মেডিকেল টিম গঠন করা হলেও এখনও তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। এছাড়া জাল টাকা শনাক্তেও নেই প্রয়োজনীয় কোনো ব্যবস্থা। কুষ্টিয়া ও জামালপুরেও জমে উঠছে কোরবানির পশুর হাট। দাম নিয়ে ক্রেতাদের অভিযোগ থাকলেও বিক্রেতারা দিচ্ছেন পশু খাদ্যের দাম বৃদ্ধি সহ নানা অজুহাত। রিটেল যারা তারা মানে গরু মনে হচ্ছে তাদের কাছে কম হয়ে যাচ্ছে, আমাদের যারা কিনতে আসে তাদের কাছে বেশি হয়ে যাচ্ছে। গরু ভালো আছে, মানুষের নিরাপত্তা আছে, আইন শৃঙ্খলা রক্ষার বাহিনী ভালো অবস্থানে আছে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। শিশু কিশোররা শহরকে পরিচ্ছন্ন রাখতে নেমেছে ব্যতিক্রমী উদ্যোগে। রাজধানীর গুলশানে ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় পরিচ্ছন্নতা অভিযানে। আয়োজকরা বলছেন, শিশুদের মধ্যে নাগরিক দায়িত্ববোধ, পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা গড়ে তুলতেই এই আয়োজন। ছুটির সকালটা একটু অন্যরকম রাজধানীর গুলশান সোসাইটির শিক্ষার্থীদের জন্য। নিজ প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখার অভিযানে নেমেছে তারা। বিভিন্ন সড়ক, অলিগলি আর উন্মুক্ত স্থানে পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করছেন শিশু কিশোররা। অভিজাত এই এলাকার ক্ষুদে বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় এই কর্মসূচিতে। শৈশবেই পরিচ্ছন্নতা ও নাগরিক দায়িত্ব সম্পর্কে হাতে কলমে শিক্ষা দিতে এমন আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আজকের যে এই উদ্যোগ, সেখানে আমি আমার মেয়েকে নিয়ে এসেছি। একটুখানি হলেও আমার মেয়ের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি হচ্ছে। এটাতে বাসাতেও ওর কাজ করার ইন্সপিরেশনও বাড়বে, বা নেচার যেমন পরিষ্কার রাখার জন্য যে একটা উৎসাহ বাড়বে। এটা অবশ্যই খুবই অ্যাপ্রিসিয়েবল। আমি একজন স্কুলের প্রিন্সিপাল হিসেবে তো অবশ্যই এটা মনে করি যে এটা স্কুলের প্ল্যাটফর্ম থেকেই শেখানো উচিত। বড় হয়ে তো অলরেডি আমাদের মাইন্ডসেট হয়ে গেছে, তখন অভ্যাস চেঞ্জ করা খুবই কঠিন ব্যাপার। ব্যতিক্রমী এই উদ্যোগে খুশি অভিভাবক ও শিশুরা। তারা বলছেন, নিজের শহর ও এলাকা পরিষ্কার রাখার দায়িত্ব সবার। সবাই সচেতন হলে গড়ে তোলা সম্ভব পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ। সবসময় পরিষ্কার করবেন, যাতে আমাদের এনভায়রনমেন্ট পরিষ্কার থাকে আর নোংরা যাতে না হয়। আমরা চাই যাতে আমাদের এনভায়রনমেন্ট ক্লিন থাকে। আমরা যদি আমাদের পরিবার ক্লিন করি, তাহলে আমাদের সব পরিবেশ ভালো হবে, আমরা ভালো এয়ার ব্রিথ করতে পারবো, আমাদের সবার মিলেই ভালো লাগবে। সব কিছু ক্লিন রাখা উচিত, তাহলে আমাদের জীবনও ভালো যাবে, আমাদের পৃথিবীও সুন্দর হবে। আমাদের বাচ্চাদের আমরা একটা এনভায়রনমেন্ট দিতে পারছি, শেখাতে পারছি, এটার জন্য আমি গুলশান সোসাইটিকে কাছে খুবই কৃতজ্ঞ। আয়োজকরা জানান, শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি এবং পরিচ্ছন্ন নগর গড়ার বার্তা ছড়িয়ে দিতেই এই আয়োজন। আজকে যে বাচ্চাটা জানবে যে পার্ক পরিষ্কার করতে হয়, নিজের দায়িত্ব নিজেকে নিতে হয়, সে গিয়ে কালকে বলবে যে না, গাড়ি থেকে রাস্তায় ময়লা ফেলা যায় না, রাস্তায় ময়লা ফেলে সে তুলে নিবে। সে প্রশ্ন করবে যে আপনার রাস্তার মধ্যে এত ময়লা কেন। সে প্রশ্ন করবে যে এই যে চারিদিকে যে বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলা শেষ কোথায়। কিন্তু এটা শুরু কিন্তু এখন থেকে হতে হবে। আমরা যেটা শুরু করতে না পারি, তাহলে সেটা শেষ হবে না। সেই উদ্যোগটা নেওয়ার জন্যই আমাদের এই প্রচেষ্টা। গুলশানকে আদর্শ ও পরিচ্ছন্ন মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এমন কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। নেত্রকোনার কলমাকান্দা গড়াডোবা হাওরে ফসল রক্ষা বাঁধ ভেঙে পাহাড়ি ঢলের পানি ঢুকছে। নতুন করে প্লাবিত হয়েছে বড় কাপন ও পোগলা ইউনিয়নের মেদাবিল ও সুনই সহ কয়েকটি হাওরে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানান, হাওরের বড় ফসল কাটা প্রায় শেষ পর্যায়ে থাকায় বাঁধটি ভেঙে গেলেও তেমন ক্ষতি হবে না কৃষকের। তবে হাওরের উঁচু এলাকাতে কিছু ফসল থাকায় তা দ্রুত কাটার পরামর্শ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বড় কাপন ইউনিয়নের কেশবপুর এলাকার কামরা স্লুইস গেটের পাশে বাঁধটি ভেঙে যায়। খবর পেয়ে এলাকাটি পরিদর্শন করেন নেত্রকোনা 1 আসনের সংসদ সদস্য ও সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। পানি বাড়তেছে, 2 দিনের বৃষ্টিতে পাহাড়ি ঢলে একবারে ফসল সব ডুবে গেছে, নষ্ট হয়ে গেছে। তেলেঙ্গা আছে, মেদি, দুলুবা, হাতকুরিয়া, তেলেঙ্গা ডুবে গেছে। ভারতের উত্তরপ্রদেশে ভারী বৃষ্টি এবং বজ্রাঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 117 জনে। সার্বিক নজরদারিতে তৎপর রাজ্য প্রশাসন। নিহতদের প্রত্যেক পরিবারকে কমপক্ষে 4 লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে রাজ্য প্রশাসন। কর্তৃপক্ষের তথ্য মোতাবেক গেল 24 ঘন্টায় ব্যাপক ঝড়ে ক্ষতির শিকার 19 জেলা।
প্রাণ গেছে দেড় শতাধিক গবাদি পশুর। ধসে পড়েছে 100-র কাছাকাছি বাড়িঘর, দেয়াল ও বৈদ্যুতিক খুঁটি, ব্যাহত যোগাযোগ ও ইন্টারনেট ব্যবস্থা। এখনো চলছে উদ্ধার অভিযান। পরিস্থিতি সার্বিক তত্ত্বাবধানে 24 ঘন্টা সচল রাখা হয়েছে সরকারি কমান্ড স্টেশন। ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে এখনো অনিশ্চয়তায় ইরান। যুক্তরাষ্ট্রে দেশটির খেলা না খেলার ইস্যু তো আছেই, এখন পর্যন্ত জাতীয় দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য কোনো ভিসা ইস্যু করেনি যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে ফিফার হস্তক্ষেপ চেয়েছে ইরান ফুটবল ফেডারেশন। ফুটবল বিশ্বকাপকে বলা হয় গ্রেটেস্ট শো অন আর্থ, যে আসর নিয়ে তোড়জোড় থাকে পুরো দুনিয়ায়। এবারও তার ব্যতিক্রম নাই। অংশগ্রহণকারী দেশগুলো শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত, অনেকেই দল ঘোষণাও করে ফেলেছে। সেখানে এখনো অনিশ্চয়তায় ইরান। যুক্তরাষ্ট্র দেশটার খেলা না খেলার ইস্যু তো আছেই। এখন পর্যন্ত ইরান জাতীয় দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য কোনো ভিসা ইস্যু করেনি যুক্তরাষ্ট্র। দেশটাতেই ইরানের গ্রুপ পর্বের 3 ম্যাচ অগত্যা। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ফিফার হস্তক্ষেপ চেয়েছে ইরান ফুটবল ফেডারেশন। 2-1 দিনের মধ্যে আমরা ফিফার সাথে একটি চূড়ান্ত বৈঠকে বসবো। তাদের অবশ্যই গ্যারান্টি দিতে হবে, কারণ ভিসা সমস্যার এখনো কোনো সমাধান হয়নি। একই সঙ্গে আমাদের জানানো হয়নি যে কার ভিসা মঞ্জুর হয়েছে আর কার হয়নি। ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে আঙুলের ছাপ দেওয়ার জন্য ইরানের খেলোয়াড়দের তুরস্কের আঙ্কারায় যাওয়ার কথা থাকলেও ফেডারেশন চেষ্টা করছে তুরস্কেরই আন্তালিয়াতে এই প্রক্রিয়া শেষ করার। কেননা বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে তুরস্কে একটা প্র্যাকটিস ম্যাচ খেলবে দলটা। দিন 2 আগে শোনা গিয়েছিল ইরাকের কয়েকজন খেলোয়াড়ও এই ভিসা জটিলতার সম্মুখীন হয়েছেন। এমন খবর ছড়িয়ে পড়লে ইরানের চিন্তা আরও বাড়ে, যদিও যুক্তরাষ্ট্র আর ইরাক দুই পক্ষই এই খবর অস্বীকার করে। এত অনিশ্চয়তার মাঝেও গত বুধবার তেহরানে জাতীয় দলের জন্য এক বিদায় সংবর্ধনার আয়োজন করে ইরান। সেদিন জার্সি উন্মোচনও করা হয়। এবারের বিশ্বকাপে জি গ্রুপে খেলবে ইরান। আগামী 15 জুন তাদের প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্বে তাদের অন্য 2 প্রতিপক্ষ বেলজিয়াম এবং মিশর। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের 5 জনের কেউ আর বেঁচে নেই। স্বামী সন্তানদের পর মারা গেছেন গৃহবধূ সাইমাও। সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। 3 সন্তানের সাথে সাইমার মরদেহ আজই নেওয়া হবে গ্রামের বাড়িতে। সেখানে স্বামী কালামের পাশেই সমাহিত করা হবে সাইমা ও 3 সন্তানের। কথা ছিল ঈদে ফিরবেন সপরিবারে। কালাম গ্রামে এলেন ঠিকই, কিন্তু নিথর দেহে। পটুয়াখালীর বাউফল উপজেলার উত্তর কনকদিয়া গ্রাম। এখানেই জন্মেছিলেন মোহাম্মদ কালাম। একমাত্র সন্তান 2 দশক আগে হারিয়েছেন বাবা মাকে। জীবিকার তাগিদে থিতু হন নারায়ণগঞ্জের ফতুল্লায়। স্ত্রী এবং 3 সন্তান নিয়ে ছিল সবজি বিক্রেতা কালামের সংসার। গত 10 মে বাসায় গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধের পর একে একে মারা যান সবাই। নিয়ে এসে দাফন করা হয়েছে। তারপরে আমরা রওনা দেওয়া ধরছি, শুনছি যে রাত্রে আবার মেয়ে মারা গেছে ছোটটা। তারপরে আবার সকালবেলা আবার শুনি যে ছেলে মারা গেছে। তারপরে দুপুরের দিকে শুনি যে মেজো মেয়েটা মারা গেছে। তারপরে আবার তারপরের দিন সকালবেলা, মানে আজকে সকালবেলা খবর পাওয়া যায় যে চাচিও মারা গেছে। একজন লোক না, একজন থাকলো কালামের নামটা অন্তপক্ষে থাকতো ইতে, না কালামের ছেলে বা কালামের মেয়ে আছে, কিন্তু 5 জন লোক মারা গেছে, কেউই নাই। কালাম ও তার পরিবারের এমন মৃত্যুর পর বিষাদের ছায়া গ্রাম জুড়ে। সবার মনে প্রশ্ন, এই মৃত্যুর দায় কার? তারা তো সারা রাত্র গ্যাস জ্বালা রাখছে, গ্যাসে তামান গড় হইয়া ছিল। সকাল উঠতে বেড়া যায় মালানে কাঁচা তরকারি বিক্রি করে, তো মালান তো সকালে উঠছে, উঠতে ম্যাচ জ্বালছে, সিগারেট খায়। জ্বালার পরে এই ব্রাস্ট হয়ে গেছে। গ্যাস লুজ বলছে আরো 15-20 দিন আগে থেকে, বলার পরেও বাড়িওয়ালা ঠিক মতো করে নাই, না করার কারণে এই 5 জন লোক নিহত হয়েছে। সোমবার রাতে জানাজা শেষে বাড়ির পাশে কবরস্থানে দাফন করা হয় কালামের মরদেহ। একটি সামাজিক সংগঠনের সহায়তায় স্ত্রী ও 3 সন্তানের মরদেহ বাড়িতে নেয়ার ব্যবস্থা হয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।
বরিশালে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। ভোররাতে শহরের পলাশপুর ৭ নম্বর কলোনিতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, জসিম শিকদার বাবু নামে এক যুবককে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাদক কেনা বেচা নিয়ে বিরোধের জেরে স্থানীয় সন্ত্রাসী মধু মিয়ার নেতৃত্বে কয়েকজন জসিমের উপর হামলা চালায় বলেও জানায় পুলিশ। এই ঘটনায় সিয়াম ও শহীদ নামে দুজনকে আটক করে পুলিশ। এদিকে হত্যার ঘটনায় বিক্ষোভ করেছে এলাকাবাসী। মধু মিয়ার নেতৃত্বে 7 থেকে 8 জন একটা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাড়া করে নিয়ে যায় অস্ত্র সহকারে। পরবর্তীতে সে রোহিঙ্গার বসতবাড়িতে প্রবেশ করলে সেখানেই তাকে তার গলা, হাতের কবজি এবং হাঁটুতে গুরুতর জখম করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একের পর এক কল্যাণমুখী উদ্যোগে জনগণের আস্থা অর্জন করেছে সরকার। তাই ইস্যু না পেয়ে বিরোধী দল জুলাই সনদ নিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। বিকালে শাহবাগ থানা বিএনপির আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে কথা বলেন তিনি। এ সময় বিরোধী দলের এমন ষড়যন্ত্রের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান আব্দুস সালাম। বৃক্ষরোপণের এই কর্মসূচির আওতায় দক্ষিণ সিটিতে 30 লাখ গাছ লাগানো হবে বলেও জানান তিনি। বলেন, বর্তমান সরকার ঢাকাকে গ্রিন এবং ক্লিন সিটিতে রূপান্তর করতে চায়। তারই অংশ হিসেবে দক্ষিণ সিটি বিএনপির প্রতিটি থানা এবং ওয়ার্ড শাখা বৃক্ষরোপণের এই কর্মসূচি পালন করবে। একই সাথে আসন্ন কোরবানির সময় বর্জ্য ব্যবস্থাপনা এবং নগরীকে পরিচ্ছন্ন রাখতে বিএনপির নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় কাজ করার আহ্বান জানান ডিএসসিসির প্রশাসক। তারা দেখতে পাচ্ছে যে মাত্র 2 মাসের মধ্যেই তারেক রহমানের সরকার এত কাজ করে ফেলছে। যদি 5 বছর সঠিকভাবে কাজ করতে পারে তাহলে তাদের কোনো অবস্থান থাকবে না। সেই কারণেই তারা চাচ্ছে সরকার যাতে ঠিকমতো কাজ করতে না পারে। কিন্তু তারেক রহমান তার শপথে অটুট। বিএনপি বিরোধী দলে গেলে যেরকম বিচার ব্যবস্থা দেখতে চাইবে, এখন সেরকম বিচার ব্যবস্থা তাদের নিশ্চিত করা উচিত। একথা বলেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় গণতান্ত্রিক আইনজীবী সংহতি আয়োজিত কেন্দ্রীয় প্রতিনিধি সভায় তিনি বলেন, বিচারকদের নিয়ন্ত্রণ সরকারের হাতে থাকলে সরকারের চাওয়া পাওয়া তাদের বিবেচনায় করতে হয়। এতে বিবেক অনুসারে বিচারকরা রায় দিতে পারেন না। বর্তমান আমলেও তার নমুনা দেখা যাচ্ছে। তিনি বলেন, নির্বাহী ও বিচার বিভাগের মধ্যে ভারসাম্য না থাকলে মানুষ ন্যায় বিচার বঞ্চিত হবে। পুরনো প্রথা থেকে সরকারকে বেরিয়ে আসার আহ্বান জানান। বলেন, বিচারকদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। সভ্য ও আধুনিক রাষ্ট্রের জন্য এটি গুরুত্বপূর্ণ। জুলাই সনদ অনুযায়ী বিচার ব্যবস্থা নিশ্চিত করার কথা বলেন তিনি। জুলাই সনদে বিচার ব্যবস্থাকে আমরা যেভাবে দেখতে চেয়েছি, একটা আত্মমর্যাদা সম্পন্ন, একটা স্বাধীন এবং নির্বাহী বিভাগ এবং পার্লামেন্টের সাথে ভারসাম্যমূলক একটা বিচার ব্যবস্থা হবে। ভবিষ্যতে বিএনপি যখন আবার বিরোধী দলে বসবেন, তখন বিরোধী দল হিসেবে তারা যে ধরনের বিচার ব্যবস্থা তারা দেখতে চাইবেন, এখন তো সে ধরনের বিচার ব্যবস্থাই করা উচিত। চামড়া শিল্প খাতকে $1 মিলিয়ন রপ্তানি আয়কারী খাতে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন শেষে একথা বলেন তিনি। পশুর একটি চামড়াও যেন নষ্ট না হয়, সেজন্য সমাজের সকল শ্রেণীর মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। এছাড়া বন্ধ হওয়া কারখানা খুলে দেওয়ার ব্যাপারে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। এর আগে বিজ্ঞান মেলায় অংশ নেওয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবনী স্টল ঘুরে দেখেন তিনি। বাংলাদেশে চামড়া শিল্প $1 বিলিয়ন রপ্তানি আয়কারী খাত হিসাবে আবির্ভূত হবে। এটির দুর্বলতা যেই যেই জায়গায় ছিল সেগুলি সারানোর উদ্যোগ আমরা নিচ্ছি, কিন্তু সেটা 2.5 মাসে সম্ভব না, একটু সময় দিন। প্রকৃতির উত্তাপের কাছে কি হার মানবে 48 দলের মাঠের লড়াই? বিশ্বকাপ নিয়ে সেই শঙ্কাই প্রকাশ করেছেন বিশ্বসেরা 20 বিজ্ঞানী ও গবেষক। এক খোলা চিঠিতে ফিফাকে সতর্ক করে তারা জানিয়েছে, বিশ্বকাপে খেলোয়াড়দের স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে তীব্র তাপপ্রবাহ। 16 ভেন্যুর 14টিতেই বিপজ্জনক সীমা ছাড়াতে পারে তাপমাত্রা। এমনকি ফিফার তাপ সুরক্ষা গাইডলাইনকে সেকেলে এবং বিজ্ঞানসম্মত নয় বলে দাবি তাদের।
গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা বিশ্বকাপের দিন যত ঘনিয়ে আসছে, বৈরী আবহাওয়া নিয়ে পাল্লা দিয়ে বাড়ছে সংকট ও উদ্বেগ। বিশেষ করে তীব্র তাপপ্রবাহ যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াতে পারে খেলোয়াড়দের জন্য। খোলা চিঠিতে ফিফাকে যে উদ্বেগের কথা জানিয়েছেন 20 জন আন্তর্জাতিক স্বাস্থ্য ও জলবায়ু বিশেষজ্ঞ। তাদের দাবি, ফিফার বর্তমান তাপ সুরক্ষা গাইডলাইন সেকেলে এবং বিজ্ঞানসম্মত নয়। গবেষণা বলছে বিশ্বকাপের 16টি ভেন্যুর 14টিতেই তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে বিপজ্জনক সীমা। বিশেষ করে দক্ষিণ যুক্তরাষ্ট্র এবং উত্তর মেক্সিকোতে তাপমাত্রার পারদ উঠতে পারে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তীব্র তাপপ্রবাহে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে ডালাস, হিউস্টন এবং আটলান্টা। যদিও শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা থাকায় খেলোয়াড়রা সেখানে তীব্র তাপপ্রবাহের প্রভাব থেকে সুরক্ষিত থাকার সম্ভাবনা রয়েছে। তার মানে এই নয় যে দর্শকরাও সুরক্ষিত থাকবেন। অন্যান্য যে জায়গাগুলো তীব্র তাপপ্রবাহের সম্মুখীন হতে চলেছে সেগুলো হলো মিয়ামি, কানসাস সিটি, ফিলাডেলফিয়া এবং নিউ ইয়র্ক। গবেষকদের দাবি, 1994 যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তুলনায় ঝুঁকি এবার প্রায় দ্বিগুণ। তাই 3 মিনিটের কুলিং ব্রেক কোনোভাবেই যথেষ্ট নয়। তারা এই বিরতি অন্তত 6 মিনিট করার এবং তাপমাত্রা 28 ডিগ্রি ছাড়িয়ে গেলে ম্যাচ স্থগিতের দাবিও জানিয়েছেন। 1994 বিশ্বকাপ এবং আজকের বিশ্বকাপের তুলনায় ওয়েট বাল্ব গ্লোব টেম্পারেচারের নাটকীয় পরিবর্তন এসেছে। এই তাপমাত্রা 26 ডিগ্রির চেয়ে বেশি, যা ফিফপ্রোর মতে হিট স্ট্রেন সৃষ্টি করে এবং এর ফলে শীতল করার জন্য বিরতি নেওয়া উচিত। পাশাপাশি এটি 28 ডিগ্রি তাপমাত্রাকেও ছাড়িয়ে যায়, যা ফিফপ্রোর মতে এতটাই অনিরাপদ যার কারণে খেলা বিলম্বিত করা উচিত। পাশাপাশি রয়েছে দাবানল, বজ্রপাতের হুমকিও। তবে নিজস্ব অবস্থানে অনড় ফিফা। সংস্থাটি জানিয়েছে, রিয়েল টাইম আবহাওয়া পর্যবেক্ষণ করে ম্যাচগুলোর সময়সূচি এমনভাবে সাজানো হয়েছে যাতে প্রচণ্ড গরম এড়িয়ে চলা যায়। গ্যালারিতে দর্শকদের জন্য পানির ব্যবস্থার আশ্বাসও দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। আর এই ছিল আজকের সব খবরের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।